বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন মাত্রার প্যাচালে। আমাদের পর্ব 4 এবং আজকের বিষয় হচ্ছে মাদক। আর বরাবরের মতোই আমাদের সঙ্গে আছেন আর্কিটেক্ট ডিজাইনার জনাব আশরাফ পিকু। জনাব আশরাফ পিকু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘ তাপদাহের পর একটা বৃষ্টি, তো এই বৃষ্টির মাঝেই আমরা আজ এখানে বসেছি। তবে এই বৃষ্টিতে যেমন জলধারা থাকে, আমাদের ঘরে ঘরে একটি জলধারা আছে। আর যে বিষয়টি নিয়ে এই জলধারা, যে দুঃখ থেকে জলধারা সৃষ্টি হয়, সেটি হচ্ছে মাদক। এবং সবচেয়ে উদ্বেগের বিষয় যেটি, সেটি হচ্ছে এই মাদকে আসক্তিটা আমাদের আগামী প্রজন্মের মাঝে বেশি, এবং যাদের প্রতি আমাদের আশা, তারাই এই মাদকাসক্ত হয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করছে। শুধু তাদের ভবিষ্যৎ নয়, আমাদের দেশ, জাতি তথা সকল কিছুরই ক্ষতি হচ্ছে। এই মাদক সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই। ধন্যবাদ জনাব আলামী শাহিন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশের জন্য একটি ভয়াবহ ক্ষতিকর রূপ নিয়েছে মাদক। আপনি বোধহয় জানেন যে এই অঞ্চলে অর্থাৎ ভারতবর্ষে মাদকের প্রথম যাত্রা শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1930 সনে। তারা আফিম চাষ শুরু করে, সেই থেকে শুরু মাদকের সাথে আমাদের পরিচিতি। তারপর আফিম থেকে গাঁজা, গাঁজা থেকে আরো অনেক কিছু। মাদকের ক্ষতিকর দিকটা আমরা সবাই জানি, মোটামুটি সবাই জানি, কিন্তু একটা বিষয় আমরা জানি না, সেটা হচ্ছে মাদক। আপনি যেটা বলছিলেন যে আজকের প্রজন্ম এবং প্রজন্মের যে উপর যে প্রভাব, ভয়াবহ প্রভাব, পরিবারের উপরে প্রভাব, সমাজের উপরে প্রভাব, রাষ্ট্রের উপর প্রভাব। আপনি জানবেন যে পদ্মা সেতু নির্মাণ হয়েছে 30,000 কোটি টাকায়, প্রায় 30,000 কোটি টাকা খরচ হয়েছে। আশ্চর্যজনক সত্য হলো 60,000 কোটি টাকা, আই রিপিট, 60,000 কোটি টাকা বছরে মাদক কেনাবেচা হয় এই দেশে। দ্যাট মিনস 2টি পদ্মা সেতু নির্মাণের খরচ প্রতি বছর আমরা মাদকের পেছনে খরচ করি। তো এই যে 60,000 কোটি টাকা আমরা মাদকের পেছনে খরচ করছি, মাদক বলতে আমরা কি বুঝি? আগে একটা ধারণা ছিল মাদক বলতে যারা মদ খায় তারা মাদক, এবং মাদক বলতে টোটাল বিষয়টা। নতুন নতুন বিষয় চলে আসছে মাদক আসক্ত হওয়ার জন্য, নেশা করার জন্য। একটা সময় ছিল মানুষ মদ খেয়ে মাতাল হতো, গাঁজা খেয়ে তারা গাঁজা আফিম খেত। তারপর হালের বিবর্তনের ধারায় বাংলাদেশে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ফেন্সিডিল আসা শুরু হলো। তারপর বিভিন্ন কফ সিরাপ খাওয়া শুরু করলো আমাদের প্রজন্ম। ইদানিং তো আরো নতুন নতুন কথা শুনি, আইস। একটা সময় ছিল মানুষ ঔষধ আসক্ত হতো, নেশাগ্রস্ত হতো। তো আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমাদের একটা, আপনি জানেন 1976 সনে সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, মাদক নিয়ন্ত্রণ বোর্ড যেটাকে বলি, সেটা করা হয়েছে। পরে 1991 সনের দিকে বোধহয় এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হয়েছে, সেটা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চেষ্টা করে যাচ্ছে মাদককে নিয়ন্ত্রণ করতে, কিন্তু আশ্চর্যজনক সত্য এবং দুঃখজনক সত্য হলো একটা, মাদক নিয়ন্ত্রণ বলতে দেশের ভেতরে মাদককে নিয়ন্ত্রণ করা, অ্যালকোহল বিক্রি বন্ধ করা হয়েছে, বিদেশি মদ আনা বন্ধ করা হয়েছে, বিদেশি নেশা জাতীয় দ্রব্য আমদানি করা নিষিদ্ধ করা হয়েছে, আমদানি নয় বিক্রি নিষিদ্ধ করা হয়েছে, সব ঠিক আছে। কিন্তু আমার প্রজন্মের কাছে এই বিভিন্ন মাদক দ্রব্য যেভাবে হোক আসছে তাদের হাতে, বা তারা জোগাড় করে নিচ্ছে। আপনি যদি বিষয়টাকে উল্টো করে ধরেন যে প্রজন্ম কেন মাদকের দিকে ঝুঁকলো, অর্থাৎ মাদককে কেন তারা
মন ভালো রাখার জন্য, মন ভালো করার জন্য মাধ্যম হিসাবে নিল। এক্ষেত্রে আপনাকে একটু বলতে চাই যে আসলে আমাদের সীমান্তবর্তী যে জেলাগুলো আছে এবং যাদের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন যাতায়াত ব্যবস্থা ভালো আমাদের পার্শ্ববর্তী দেশের, সেই সব এলাকাগুলো কিন্তু এই মাদকের করাল গ্রাসে পড়েছে। তো এক্ষেত্রে মানে সীমান্ত পরিস্থিতি এবং আগমন যেটা আপনি বলছিলেন এবং নতুনদের প্রভাবিত হওয়ার বিষয়টি, সেটি যদি আবার বলেন। একটা সময় ছিল যে সীমান্ত ওপারের সীমান্ত থেকে আমি যদি নির্দিষ্ট করে একটা আইটেমের নাম বলি, ফেন্সিডিল আসতো। এখন কিন্তু ফেন্সিডিলের কোনো কারখানা ভারতে নেই, অর্থাৎ অফিসিয়ালি ফেন্সিডিল তৈরি ভারতে হয় না, এবং যখন তৈরি হতো তখনও ভারতের কোনো মানুষ ফেন্সিডিল খেয়ে নেশা করতো না, আমরা যেটাকে নেশা করে নিয়েছি। অর্থাৎ একটা টেন্ডেন্সি ছিল যে কোনো বিষয়ে নিয়ে নেশা করতে হবে। সীমান্তবর্তী জেলাগুলোতে একটু বেশি হচ্ছে, বা প্রাপ্তিটা সহজলভ্য আমি বলবো। সেক্ষেত্রে অনেকেই দোষ চাপান, বিজিবি কি করছে, বিএসএফ কি করছে। শুনলে আশ্চর্য হবেন যে ওরা জানে যারা মাদক চোরাচালানের সাথে জড়িত, ওরা এটা তো বিজনেস, ব্যবসা, এবং আমি একটু আগে বললাম আপনাকে 60,000 কোটি টাকা এটার সাথে জড়িত। তো কাজেই ইনভেস্টর আছে, বড় বড় ক্ষমতাবান লোক আছে। কিছু কিছু ক্ষেত্রে, সব জায়গায় নয়, কিছু জায়গায় একদম উপরের মানুষজন, ওই নির্দিষ্ট এলাকার কিছু উপরের মানুষও জড়িত, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় প্রশাসন জড়িত, কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে বিজিবি জড়িত। ঢালাওভাবে বলা যাবে না। যদিও সীমান্তবর্তী জেলাগুলোতে সহজলভ্য, কিন্তু এখন আর কোনো জেলাতে প্রাপ্তি এর ব্যাপারে কোনো সমস্যা হয় না। প্রায় বাংলাদেশের সর্বত্রই মাদক পাওয়া যায় এখন। মাদক পাওয়া যায়, মাদক বলতে আমি বলছি আসক্ত হওয়ার মতো উপকরণ পাওয়া যায়। সেটা অনেক ধরনের বিষয় হতে পারে। চোরা কারবারি যারা, মাদকের সাথে চোরা কারবারি যারা, সমগ্র পৃথিবীতেই মাদক চোরা কারবারিদের নেটওয়ার্ক খুবই স্ট্রং, খুবই শক্তিশালী, খুবই তাদের ক্ষমতার দাপট। বাংলাদেশেও ব্যতিক্রম নয়। আপনি বোধহয় জানেন, যেহেতু সাংবাদিকতা করেন, কিছু কিছু অঞ্চলে তো ক্ষমতাসীন দলের সব সরকারের আমলেই ক্ষমতাসীন দলের লোকজন জড়িত থাকে এই মাদক ব্যবসার সাথে, কাঁচা টাকার ব্যবসা, তাদের আশ্রয়ে প্রশ্রয়ে। তখন প্রশাসন খুব অসহায় হয়ে যায়। আর আপনি জেনে থাকবেন যে যাদেরকে ধরা হচ্ছে, একজনকে 1 পোটলা গাঁজা সহ ধরলো, 1 বোতল মদ সহ একজনকে অ্যারেস্ট করলো, একটা ফেন্সিডিল নিয়ে ধরা পড়লো একজন, অথবা 100 ফেন্সিডিল নিয়ে ধরা পড়লো। ওরা আসলে মূলত ওদেরকে ধরার কারণে মাদক নিয়ন্ত্রণে কোনো প্রভাব পড়ে না। যারা নাকি ইনভেস্টর এটাতে, তাদেরকে কোনো সরকারের আমলেই তাদেরকে কিছুই করা যায়নি, অথবা তাদেরকে আমরা কিছু করিনি, অথবা তাদেরকে কিছু করা সম্ভব নয়। চিহ্নিত করা যায় না অনেক, কেমন আছে চিহ্নিত যাদেরকে করা যাচ্ছে তাদের ব্যাপারে আমরা খুব একটা ব্যবস্থা নিয়েছি ওরকমও না। আপনি জেনে থাকবেন যে আমি নাম না বলেই বলি, সবাই জানে যে আমাদের দক্ষিণাঞ্চলের একটি বিভাগের একটি নির্দিষ্ট অঞ্চলে একজন মাননীয় সংসদ সদস্য জড়িত মাদকের সাথে, এবং উনি খুব ঢালাওভাবে জড়িত ছিলেন দীর্ঘদিন যাবৎ। ওনার স্ত্রী এখন ক্ষমতায় এসছে, তো তার বিরুদ্ধে আমরা কার্যত কোনো ব্যবস্থা নিতে পারিনি, অথবা নিইনি। আপনি জানেন মাদককে কেন্দ্র করে ওসি প্রদীপের ঘটনা, তিনি এখন জেলে আছেন। অসম্ভব ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, সরকার তাকে জেলে পাঠাতে পেরেছে। মেজর সিনহা মৃত্যুবরণটা হয়তোবা তাকে জেলে যাওয়ার কারণ হিসাবে মেজর সিনহার মৃত্যুটাই হয়তোবা, যদি মেজর সিনহা মারা না যেতেন তাহলে হয়তোবা ওসি প্রদীপ জেলে যেতেন না, অথবা তাকে দেশে ধরা ছোঁয়ার বাইরেই থাকতেন।
একজন ওসি প্রদীপ নয়, এরকম বিভিন্ন মানুষ জড়িত আছে, বিভিন্ন বিষয় জড়িত আছে মাদকের সাথে, যেটা খুব জরুরি। মাদকের ব্যবসা, মাদক প্রাপ্তি, মাদক আসক্ত হওয়া, বিভিন্ন নেশার সাথে আমাদের যে প্রজন্মের যে ক্ষতিটা হচ্ছে। আপনি কথায় কথায় বলছিলেন যে 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 প্রভাব আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রের যেটা হচ্ছে, আমাদের রাষ্ট্র মেধাশূন্য হয়ে যাচ্ছে। আপনি জানেন 1971 সনে হানাদার বাহিনী আমাদেরকে মেধাশূন্য করতে চেয়েছিল। এ দেশকে মেধাশূন্য করতে পারলে এ দেশকে ক্ষতি করার সবচেয়ে মোক্ষম বিষয় হচ্ছে যদি মেধাশূন্য করা যায়। সেটা পাকিস্তান পারেনি মেধাশূন্য করতে। তারা চেষ্টা করেছিল, আমাদের অসম্ভব মেধাবী কিছু মানুষকে তারা হত্যা করেছিল রাতের আধারে। তখন আমরা নিঃস্ব হইনি। এখন যেটা হচ্ছে, সে হানাদার বাহিনীর চাইতেও মজবুত বাহিনী, গুপ্ত বাহিনী, অদৃশ্য বাহিনী আমাদের মেধাকে হত্যা করছে প্রতিদিন, প্রতিদিন রাতে, প্রতিদিনে হত্যা করছে। সেটা হচ্ছে মাদক। আচ্ছা, আমরা তো মাদক নিয়ে বিভিন্ন প্রচারণা রয়েছে, বিভিন্ন বিভাগ রয়েছে, আপনি যেটা বললেন, নানা কর্মসূচিগুলো রয়েছে। কিন্তু তার প্রভাব কি পড়ছে আমাদের তৃণমূল পর্যায় পর্যন্ত? যেমন আপনি যে শহরে বসবাস করছেন, এই শহরটিকেও বলা হয় মাদকের শহর। তো একদম পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে মাদকের জন্য অতিষ্ঠ পিতামাতা। তো আমরা বলে থাকি যে মাদকের বিস্তার হয়েছে, মাদক শহর হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এ থেকে প্রতিকারের পথটা কোনটা? প্রতিকার কিভাবে পেতে পারে? পরামর্শটা কি? আপনি দেখবেন মহল্লার আশেপাশে বা রেলওয়ে স্টেশনের পাশে বা কোনো কোথাও দেয়ালে লেখা থাকে প্রস্রাব করিবেন না। প্রস্রাব করিলে 50 টাকা জরিমানা বা 100 টাকা জরিমানা। কিন্তু আপনি খেয়াল করবেন, যে জায়গাটাতে লেখা তার নিচে কেউ কেউ প্রস্রাব করছে অথবা আশেপাশে করছে। বাংলাদেশটা এমন, যে কোনো জায়গায় প্রস্রাব করা যায়। এই দেশে যে কোনো জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন আপনি। কেউ কেউ বড় কাজটাও সেরে ফেলে। আমাদের দেশে কোনো অসুবিধা নেই। যেটা বলছিলেন যে মাদকের নিয়ন্ত্রণের জন্য বা প্রচারণা হচ্ছে মাদকের বিরুদ্ধে, সেটা কিরকম বিষয়টা? বিষয়টা অনেকটা, আপনি জানেন যে পর্নোগ্রাফি দেখা নিষেধ, লিখাই থাকে এটি 18 বছরের বেশি মানুষদের জন্য, 18+। তো আমরা অনেকে 18+টা দেখেই দেখা শুরু করি, যেটা 18+, এটাতে এমন কিছু জিনিস আছে যেটা 18+। মাদক বিষয়টা হচ্ছে কি, এর শেকড়টা ওরকম না যে মাদক পাওয়া গেলেই মাদক কেউ গ্রহণ করবে, বিষয়টা ওরকম না। আমাদের সমস্যা অনেক গভীরে। আমরা নতুন প্রজন্মকে তারা কেন মাদকে আসক্ত হলো, কিংবা কেন ঝুঁকে পড়ছে মাদকের দিকে, এর প্রধান কারণ হচ্ছে, একটা কারণ হচ্ছে অবৈধ টাকা ছড়াছড়ি একটা আছে। যাদের অবৈধ টাকা আছে তাদের ছেলে মেয়েরা উচ্ছন্নে যাচ্ছে অবৈধ টাকার কারণেই। সে জানে তার বাবা অবৈধ টাকার মালিক, তার মা অবৈধ টাকার মালিক, সে প্রতিদিন 5,000 10,000 টাকা খরচ করতে পারছে। বাংলাদেশে টাকা কোথায় খরচ করবেন আপনি? এই সব নেশা বা এইসব মাদক বা জুয়া বা এইসব অনৈতিক কাজ ছাড়া বেশি টাকা খরচ করার তো উপায় নেই। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আমাদের প্রজন্মের একটা হতাশা আছে। আমাদের প্রজন্মের উঠতি বয়সী ছেলে মেয়েদের মধ্যে একটা হতাশা ঢুকে পড়ে। হতাশা অনেক কারণে হয়। তার পাশের বন্ধুকে দেখে সে ক্ষমতাসীন দলের রাজনীতি করছে, সে সব জায়গায় এন্ট্রি পাচ্ছে, তাকে খুব বেশি লেখাপড়া করতে হয় না, তার খুব প্রভাব, তার পেছন 10-20 জন লোক হাঁটাচলা করে, একটা হিরোইক মুড আছে তার মধ্যে, সে টেলিফোন করলে অনেক কিছু হয়ে যায়। মধ্যবিত্ত ঘরের ছেলেটা ওরকম হতে পারে না। সব সরকারের আমলেই প্রশ্রয় দেওয়া হয়েছে আমাদের এই যেসব মেধাবী ছেলে মেয়েদেরকে রাজনীতিতে টেনে আনার চেষ্টা করা হয়েছে, এবং তারা রাজনীতিতে আসার পরে তাদের মধ্যে সেই হিরোইক মেন্টালিটি, সাইকোলজিক্যালি তারা নিজেদেরকে হিরো ভাবা শুরু করেছে। এর বাইরে যে প্রজন্ম, তাদের মধ্যে হতাশাটা এসছে 2-3 রকম কারণে, 2-3 কারণে হতাশা এসছে।
একটা হচ্ছে সে পড়াশোনা শেষ করে কি করবে, তার চাকরি আছে কিনা। আরেকটা হচ্ছে পড়াশোনা শেষ করেছে, সে দীর্ঘদিন যাবত চাকরি পাচ্ছে না, চাকরির কোটা তৈরি হয়নি, তাকে কাজ দেওয়ার মতো কাজ তৈরি হয়নি। আরেকটা হয়েছে সে বিদেশ চলে যেতে চাচ্ছে, একটা বড় অংশ বিদেশ চলে যেতে চাচ্ছে, পারছে না। বিদেশ যেতে যত টাকা লাগে, যে সুযোগ সুবিধা লাগে, সেই সুযোগ সুবিধা সে পাচ্ছে না। তার মামা চাচা খালু কেউ নেই, অথবা তার এত টাকা জোগাড় করা তার ফ্যামিলির পক্ষে সম্ভব নয়। এই হতাশাগুলো থেকে বের হয়ে আসার জন্য সমাজের যে স্ট্রাকচারটা প্রয়োজন ছিল সেটা আমরা তৈরি করতে পারিনি। এটা দুঃখজনক হলেও সত্য, কোনো সরকার এটা করেনি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এইসব নিয়ে অনেক আলোচনা হয়েছে, হতাশা, প্রেম, বিরহ ইত্যাদি মাদকের বিভিন্ন চলচ্চিত্র দেখা গেছে আগে, যে প্রেমে তার বিচ্ছেদ হয়েছে, মাদকের কাছে গিয়ে সে শরণাপন্ন হলো। এসব হচ্ছে একটি কাল্পনিক, একটি হাস্যকর বিষয়। তেমনটি কিছু না। আমি 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 বলতে চাচ্ছি যেটা মাদকের যে ভয়াবহতা রয়েছে, সেই শিক্ষাটার গুরুত্ব কি গোড়া থেকে দেওয়া প্রয়োজন কিনা, বা আমাদের পারিবারিক যে শুদ্ধাচারটা রয়েছে, পারিবারিক শুদ্ধাচার, তাদের প্রতি নজরদারি, সচেতনতা, পাড়া মহল্লা, জনপ্রতিনিধি থেকে শুরু করে, আগে বাড়িতে মুরব্বীরা ছিল, মুরব্বীরা যেভাবে আগে দেখাশোনা করতো, এখন যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে। এসব বিষয় সম্পর্কে আপনি কি বলেন? অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার আগে বললেন যেটা প্রেম বিরহ, আসলে আপনি রাস্তাঘাটে এখন দেবদাস খুঁজে পাবেন না। এখন আর ওই প্রেমিক নেই যে আমি প্রেমিকা হারিয়ে গেছে আমার, আমি এখন ড্রাগ এডিক্টেড হয়ে যাব। সে এখন আরেকজনের সাথে সম্পর্ক শুরু করে দেয়। ওই ওই দেবদাস এখন আর নেই। শুধু প্রেমের কারণে কেউ মাদকাসক্ত হয় এরকম সংখ্যা খুবই কম এখন। এখন মাদকাসক্ত হচ্ছে হতাশা থেকে, সে হতাশা প্রেমের না, সে হতাশা অর্থনৈতিক, সে হতাশা পারিবারিক, সেই হতাশা সামাজিক, সেই হতাশা ব্যক্তিগত, এবং সেই হতাশা বৈশ্বিক। বিভিন্নভাবে হতাশা তাকে ছোঁয়। আপনি জানেন এখন তাদের ভার্চুয়াল যুগের সাথে তাদের আত্মীয়তা খুব বেশি। ভার্চুয়াল মানে ভার্চুয়ালি সে তার রঙিন জীবন, রঙিন জগৎ দেখে সেই জগতের সাথে সে নিজেকে মেলাতে পারে না, তার বাস্তবতা ওরকম না। এটা এক ধরনের হতাশা। আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে অনুশাসন বা সেই কাঠামো যেটা ছিল, পারিবারিক কাঠামো যেটা ছিল। হ্যাঁ, আমাদের বয়সে আমরা যখন ছোট ছিলাম, আমরা ঘর থেকে বের হয়ে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হতো। চিনতো সবাই সবাইকে, এটা অমুকের ছেলে, এই তুই এখানে কি করস। একজন মুরব্বীর সামনে যেতে ভয় লাগতো, কেউ দেখে ফেলে কিনা ওরকম। বাইরে স্মোক করা অসম্ভব ছিল মানুষদের জন্য। সেই কাঠামোটা ভেঙে গেছে। আমি একটা কথা বলি প্রায় সময়, আপনি জেনে থাকেন যে দেশে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে কিন্তু মুরব্বী কমে যাচ্ছে। আমরা আরো ক বছর পরে আরো বয়স্ক হব, কিন্তু আমরা মুরব্বী হতে পারবো কিনা। অ্যাকচুয়ালি মুরব্বী বলতে একটা শব্দ ছিল, যে মুরব্বীদের সাথে বুঝ পরামর্শ, মুরব্বীকে ভয় পাওয়া। আপনি বলছিলেন যে একান্নবর্তী পরিবার, একটা বন্ধন ছিল। এখন পাশের ফ্ল্যাটের মানুষকে আমার ছেলে বা মেয়ে চেনে না, বা ওই ফ্ল্যাটের ছেলে বা মেয়ে আমার ফ্ল্যাটের ছেলে মেয়েকে চেনে না, বা আপনার ছেলে মেয়েকে চেনে না। সেই বন্ধন একেবারেই নেই এখন। এখন আমরা এক একটা ইন্ডিভিজুয়াল কেবিনে বাস করি এবং আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। আপনি খেয়াল করবেন, আপনি গত 7 দিনে বা 15 দিনে বা গত 1 মাসে আপনি মামা চাচা খালু, মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাইয়ের সাথে কথা বলেছেন কিনা? বলা হয়নি। আত্মীয়দের সাথেই কথা বলা হয়নি আপনার আমার। তো কাজেই এই বিচ্ছিন্নতা কাঠামো, সামাজিক কাঠামো, পারিবারিক কাঠামো ধ্বংসের জন্য একটি বড় কারণ। সেখান থেকেও হতাশাগ্রস্ত হয়েছে, একাকিত্ব বাস করেছে। ছেলে মেয়েদের আলাদা আলাদা রুম হয়ে গেছে এখন। একসাথে ডাইনিং টেবিলে খাওয়ার একটা রেয়াজ ছিল। আপনি জানেন, বাবারা ডাকতো এই খেতে আয়, মায়েরা ডাকতো খেতে আয়, একসাথে ভাত বেড়ে খাওয়ানোর একটা প্রবণন ছিল। আমাদের ছোটবেলায় মনে আছে, মা ভাত ভাত পরিবেশন করতেন এবং আমরা মাটিতে ফ্লোরে বসে সবাই মাদুর পেতে বা বিছানা পেতে একসাথে খাওয়া হতো। সেটা একটা আনন্দ ছিল। এই মাছের টুকরাটা ওকে দেওয়া হতো,
ওই মাছের টুকরোটা তুলে দেওয়া হতো তাকে। এই যে বন্ধনটা ছিল, এখন ঘরে কে কখন খায় কেউ জানে না, কখন আসে কখন বেরিয়ে যায় জানে না। নজরদারি, এই নজরদারিটার গুরুত্ব রয়েছে। আমি আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আমাদের শহরাঞ্চলে যে বড় বড় যে অপরাধগুলো ঘটছে, এর নেপথ্যে কিন্তু মাদকের একটা বিশাল প্রভাব রয়েছে। শুধু তাই নয় যে আমাদের শহরের অধিকাংশ ছেলেরা যারা শৌখিনতায় শখে শখে তারা এখানে মিশে যায়। আবার আরেকটা বিষয় লক্ষ্য করা গেছে যে ভাই প্রথা চালু হয়েছে। ভাই, যারা ভাই বলে ডেকে একত্রিত হয়, তারা নিজেকে হিরো ভাবতে শুরু করে এবং সে ভাইয়েরা কিন্তু তাদেরকে মাদক দিয়ে লালন পালন করে, এই ধরনের অভিযোগ রয়েছে। এই যে একটি প্রথা, এই যে একটি শৌখিন বিষয়, এই বিষয়ে আপনি কি বলবেন? এবং তার সাথে যুক্ত করতে পারেন আপনি কিশোর গ্যাং। সারা বাংলাদেশে একটা আতঙ্কের নাম এখন কিশোর গ্যাং। ভাই প্রথা যেটা বললেন, বড় ভাই একটা মহল্লায় আছে, সে বড় ভাইটা কে? সে বড় ভাইটা হচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কোনো না কোনো হুমরা চুমরা, কোনো অঙ্গ সংগঠনের কেউ না কেউ, সব সরকারের আমলেই ছিল সেটা। তো সেই বড় ভাইয়ের সান্নিধ্যে পাওয়া, সান্নিধ্যে যাওয়া, সেই বড় ভাইয়ের কে খুশি করা, সেই বড় ভাইয়ের আশ্রয়ে থাকা, এটি একটি সামাজিক স্ট্যাটাস ছেলে মেয়েদের জন্য হয়ে গেছে। অথবা আপনি আরেকটা যেটা বললেন যে শৌখিনতা, মানে আমি শখের বসে আমি কিছুই খাই না, কিন্তু আমার যে বন্ধুটা সে জড়িত এটার সাথে মেশার কারণে কি করে, যারা আপনি জানেন ইয়াবা যারা খায় তারা কিভাবে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে। যেটা আমি যেটা আমার পর্যালোচনা বলেন বা অনুসন্ধান বলেন যেটা পেয়েছি, যিনি ইয়াবা খান তিনি চেষ্টা করেন আরো একজন দুইজনকে ইয়াবায় আসক্ত করতে। কারণটা হচ্ছে খুব সাধারণ, তিনি তিনটা চারটা ইয়াবা ট্যাবলেট নিয়ে আসতে পারেন। তাতে করে যদি আসক্ত ব্যক্তির সংখ্যা বাড়ানো যায় তো তিনি সেটা বিক্রি করতে পারেন, একসাথে খেতে পারেন এবং নিজের খাওয়াটা তখন ফ্রি হয়ে যায়। ফেন্সিডিলের ক্ষেত্রেও সেম বিষয়। আমি যদি আরেকজনকে আসক্ত করতে পারি, একটু একটু করেই আসক্ত করা হয়, আজকে খেয়ে দেখ ভাল লাগবে, তো যেদিন সে হতাশাগ্রস্ত হয় সেদিন ওই বন্ধুটাকেই খুঁজে। আর কাঠামো, সামাজিক কাঠামো প্লাস ধর্মীয় অনুশাসন যেটা ছিল, ধর্মীয় অনুশাসনটাও আমাদের ইসলাম ধর্মে তো বলাই আছে যে মাদকের সাথে যুক্ত 10 ব্যক্তির উপর লানত বর্ষিত হোক। মাদক বিক্রেতা, সংগ্রহকারী, পরিবেশনকারী, সেবনকারী, সংরক্ষণকারী, লগ্নিকারী, সহায়তাকারী, এরকম প্রায় 10 ব্যক্তির উপরে লানত বর্ষিত করা হয়েছে। তো আমরা কোনো না কোনো ভাবে এই 10 ব্যক্তি, 10 রকম ব্যক্তির সাথে জড়িত, কোনো না কোনো ভাবে আমরা জড়িত আমরা। এবং এখানে আপনি জানেন আমি যদি ভুল না করে থাকি 1930 সনে যখন ইস্ট ইন্ডিয়া শুরু করে 1982 সন পর্যন্ত বিভিন্নভাবে মাদককে সেন্সর করা হয়েছে। তারপর অনেক পরে সেটাকে অ্যালকোহলযুক্ত ওষুধকে নিষিদ্ধ করা হয়েছে, সবকিছু করা হয়েছে, কিন্তু রোধ করা যায়নি। রোধ করে না যাওয়ার তার ক্ষেত্র মাদক, আমার প্রজন্ম মাদকে আসক্ত কেন হবে, কেন হচ্ছে, সেটার একটা ডিপার্টমেন্ট হওয়া দরকার ছিল, নার্কোটিক্স ডিপার্টমেন্টের মতো। আমার প্রজন্ম কেন ঝুঁকছে মাদকের সাথে, আমার প্রজন্মের সমস্যাটা কোথায়? একটা বড় পার্সেন্টেজ তো শুধুই মাদকে ঝুঁকছে, আসক্তিতে ঝুঁকছে, তার কোনো কারণ নেই ঝুঁকার। আপনি যেটা বললেন শৌখিনতা হতে পারে, অভ্যাসবশত তার বন্ধুর কারণে হতে পারে, কিন্তু ওইটাই সত্য কথা যে অনুশাসন, পারিবারিক অনুশাসন, মুরব্বি কমে যাওয়া সমাজে, এবং নজরদারি না হওয়া, এবং স্কুল পর্যায়ে মাদকের ভয়াবহতা নিয়ে স্কুলে ধর্ম ক্লাসের মতো আরেকটা ক্লাস হওয়া উচিত, মাদকের ভয়াবহতা নিয়ে কলেজে সেশন হওয়া উচিত, মোটিভেশনাল স্পিচ মহল্লায় মহল্লায় হওয়া উচিত, মোটিভেটর তৈরি করা উচিত, প্রেজেন্টার থাকা উচিত, মাদকের অ্যাকচুয়ালি কি কি সমস্যাগুলো হচ্ছে, শারীরিক মানসিক, তার জীবনকে সে নষ্ট করছে না, গোটা পরিবার
ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি জানেন যে অনেক স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়েছে মাদকের কারণে। অনেক বাবা সন্তানের সাথে সম্পর্ক ছেদ হয়েছে মাদকের কারণে। অনেক মায়ের চোখের পানি নীরবে ঝরছে মাদকের কারণে। অনেক স্ত্রীর করুণ আর্তি মাদকের কারণে। প্রশাসন কি করছে? পুলিশ তাকে ধরছে, মাদকের মামলায় তাকে জেলে পাঠাচ্ছে, তিনি জামিনে বেরিয়ে আসছেন, এসে আরো ভয়াবহ হয়ে উঠছেন। কিন্তু ওষুধটা ওইভাবে প্রয়োগ করা হচ্ছে না। প্রশাসনের ওষুধ বলেন, সামাজিক ইসের কথা বলেন, অনুশাসনের কথা বলেন, ঠিক জায়গায় ওষুধটা দেওয়া হচ্ছে না, যে কারণে ওষুধটা ভালো হচ্ছে না। আমি এক্ষেত্রে একটি কথা বলতে চাই যে আপনি এতক্ষণ খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তো আমাদের যে মাদক নিরাময় কেন্দ্র বা রিহিব সেন্টার বা যেগুলো বলা হয়ে থাকে, সাধারণত দেখা যায় যারা মাদক আসক্ত তাদের দ্বারা একসময় পরিচালিত হয় এবং সেখানে নানা রকম এ নিয়ে সমালোচনা রয়েছে, নানা কিছু ঘটছে। এগুলার যে উপযোগিতা বা যথাযথ হওয়ার যে সকল নিয়ম কানুন আছে বা রিহেব সেন্টার গুলা, আপনি বাইরে গিয়েছেন, বিভিন্ন স্থানে আপনি দেখেছেন, এগুলা সম্পর্কে আপনি যদি কিছু বলেন। আসলে আমাদের দেশে রিহেব, আমি সব রিহেবের কথা জানি না, আমি কিছু রিহেবের কথা জানি। গুরুত্বপূর্ণ অনেক জনপ্রিয় রিহেব সেন্টারে গিয়েছি আমি। রিহেব মানে তো এটা না যে আমার ছেলে মদ খায়, আমার স্বামী মদ খায়, আমার ভাই মদ খায়, বা মাদকাসক্ত, বা আমার সন্তান ভাই মদ খায়, তাকে রিহেব সেন্টারে দিয়ে আসলাম। রিহেব সেন্টার কি করলো? সেটা জেলখানার মতো বানিয়ে রেখেছে। সেখানে তারা এইটা এতদিন পর্যন্ত সে খাওয়া থেকে বঞ্চিত করে রাখা, তাকে ধারণাটা এরকম, এতদিন যদি বঞ্চিত করে রাখা যায় তাহলে সেটা ছেড়ে যাবে। এটা তো চিকিৎসা না। কিছু রিহেব সেন্টারে তো সাইকিয়াট্রিস্টই নেই। কিছু রিহেব সেন্টারে এমনও হয়, এখন এটা উল্টোটাও হয়েছে, আপনার সাথে আমার শত্রুতা আছে, আমি আপনাকে জোর করে রিহেব সেন্টারে দিয়ে দিলাম, আপনাকে মাদকাসক্ত বানিয়ে, অনেকটা পাগলা গারদের ঘটনার মতো। তো রিহেব সেন্টারের প্রয়োজন আছে, যে রিহেব সেন্টারগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, রিহেব সেন্টার সম্পর্কে আমাদের ধ্যান ধারণাটা পরিষ্কার কিনা, এবং রিহেব সেন্টার গুলো আসলে কি করছে সেগুলো আরেকটু মনিটরিং করা দরকার। রিহেব সেন্টার থেকে এসে একটা মানুষ, মাদকাসক্ত মানুষ, মাদক ছেড়ে দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি ওখানে করেছে কিনা। বহু রিহেব সেন্টারে আপনি জানেন সাইকিয়াট্রিস্ট নেই। বহু রিহেব সেন্টারে যে নিয়ম কানুনগুলো, এবং রিহেব সেন্টারে আপনি আশ্চর্য হবেন, ওখানে কিন্তু কিছু কিছু আসক্তি হওয়ার মতো কিছু জিনিস তাদেরকে গ্রহণ করাতে হয়। প্রথম প্রথম ঘুমের ওষুধ খাইয়ে দিনের পর দিন ঘুম পাড়িয়ে রাখা হয় তাদেরকে। ধারণা এরকম, সে ঘুমিয়ে থাকলে সে অন্য নেশা থেকে, কিন্তু সে আরেকটি নেশায় আসক্ত হচ্ছে। এবং মা বাবাকে দেখা করতে দেওয়া হয় না এই নিয়মের কারণে, যে আপনাদের সাথে দেখা হলে কান্নাকাটি করবে, আবেগ আপ্লুত হবে, সে বাড়িতে যেতে চাইবে। অর্থাৎ বাণিজ্যিক একটা বিষয় সেখানে জড়িত, যে 3 মাস তাকে যদি রাখা যায় এখানে, 3 মাসে মাসে প্রচুর টাকা পাচ্ছি, এরকম 10টি পেশেন্ট যদি থাকে আমার কাছে, 20টি পেশেন্ট থাকে, রিহ্যাবের একটি ভালো উপকার হবে, ভালো ইনকাম হবে, ব্যবসা হবে। মানে এটা বাণিজ্যিক হয়ে গেছে। বাণিজ্যিক হয়ে গেছে। আমি সব রিহ্যাব সেন্টারের কথা বলছি না, বেশিরভাগ রিহ্যাব সেন্টারে আমি যেটা পেয়েছি, এবং আমার অভিজ্ঞতা আছে, একটা রিহ্যাব সেন্টারে আমি মোটিভেশনাল স্পিচ দিতে গিয়েছিলাম, সেখানে যে অবস্থা দেখেছি, আমার মনে হয়েছে যারা রিহ্যাব সেন্টারটা চালাচ্ছেন তাদেরকে মোটিভেশনাল স্পিচ দেওয়া দরকার। তারা অসুস্থ মানসিকভাবে, আমি যেটা পেয়েছি। আমি সব রিহ্যাব সেন্টারের কথা বলছি। এমন অভিযোগ শোনা যায় যে মাদকাসক্তরা মিলেই রিহ্যাব সেন্টারগুলো চালু করে, তারা আবার ভেতরেই আবার মাদকাসক্তদের সঙ্গে মিলে। সেটা হচ্ছে, আপনি খুবই চমৎকার বলেছেন, সেটা হচ্ছে আমি রিহ্যাব সেন্টারে ছিলাম 3 মাস, আমি বের হয়ে আমি আরো কিছু ক্লায়েন্ট জোগাড় করলাম, তারপর আমাকে ওখানে একটা, আমি তো প্রতিদিন যাই ওখানে, অজুহাতটা ওরকম যে একজন মাদকাসক্ত ব্যক্তি পারবে আরেকজন মাদকাসক্তির সমস্যাগুলো বুঝতে, এই অজুহাতে তাকে তারা মিলে রিহ্যাব সেন্টার করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভয়ঙ্কর একটা বিষয় এর পেছনে লুকানো, সেটা হচ্ছে তাকে মার্কেটিং এর কাজে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ আমি রিহ্যাব সেন্টারে ছিলাম, এই রিহ্যাব সেন্টার খুব ভালো, এই কথা বলে সে ক্লায়েন্ট জোগাড় করছে তাদের জন্য, এবং সে সেখান থেকে বেনিফিট নিচ্ছে, এবং সে এখনো মাদকে আসক্ত। আর যেসব ওষুধ সেবন করানো হয় ডাক্তারদেরকে দিয়ে, আমি যেটা বলছিলাম যে তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়,
দিনের পর দিন, মাসের পর মাস। অনেকে কান্নাকাটি করেন বাড়িতে যাওয়ার জন্য। আসলে আপনি তো জেলখানায় পাঠিয়ে বা রিহেব সেন্টারে পাঠিয়ে আপনি তো সেই কাজটা করতে পারবেন না। একজন সন্তানকে মাদক থেকে দূরে রাখতে পারবেন না এসব করে। বরঞ্চ তার মধ্যে হিংস্রতা কাজ করতে পারে, তার মধ্যে সেন্টিমেন্ট অন্যরকম ভাবে গ্রো করতে পারে। পারিবারিকভাবে তাকে যে আদর্শবাদ দিয়ে তাদেরকে মোটিভেট করার, আমাদের মা বাবারা সেই রকম মানের মোটিভেটর না। আপনি এতক্ষণ যা বলছিলেন যে আসলে আমাদের সামাজিক, পারিবারিক সকল কিছু মানে সচেতনতা সকল ক্ষেত্রে এবং রাষ্ট্রীয়ভাবে দেশ, আগামী প্রজন্মকে তো আমাদেরকে বাঁচাতে হবে। সেই লক্ষ্যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত। সকল ক্ষেত্রেই আমাদের জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। আমরা এতক্ষণ যাবৎ মাদক নিয়ে কথা বলছিলাম, আমাদের কথা আমরা বলেছি। তো এ থেকে যদি কোনো কিছু উপকারের আসে, সেটাই আমাদের সার্থকতা। তো আমরা আশা করব একটি মাদক মুক্ত দেশ হবে এবং নতুন প্রজন্ম এর কুপ্রভাব থেকে রক্ষা পাবে এবং সুন্দর পৃথিবীতে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, সেই প্রত্যাশাই করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।